প্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি তোমরা ভালো আছো। আহ, গত ক্লাসে আমি আলোর প্রতিফলন তোমাদেরকে পড়িয়েছিলাম, আর আলোর প্রতিফলন সম্পর্কে তোমাদের আহ, বেশ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। আজকে দ্বিতীয় লেকচারে আলোর প্রতিফলন নিয়ে বিশেষ কিছু তথ্য আমি তোমাদেরকে আরও দিতে চাই। এর মধ্যে আমরা জেনেছিলাম যে আলোর প্রতিফলন কী এবং এর সংশ্লিষ্ট বেশ কিছু ডেফিনেশন ছিল বা সংজ্ঞা ছিল। সেই সংজ্ঞাগুলো তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, যেমন আপতন কোণ, প্রতিফলন কোণ, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ এবং প্রতিফলন কোণ কিসের ওপর নির্ভর করে, সেই বিষয়গুলো আমি জানিয়েছিলাম। তারপরেও আজকে আমি তোমাদেরকে শুরুতেই এই বিষয়টা নিয়ে আমি আবারও বলছি যে আলোর প্রতিফলন বলতে আমরা কি বুঝেছিলাম। আলোর প্রতিফলন বলতে বুঝেছিলাম যে আলোক রশ্মি যদি একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যেতে চায়, এই যাওয়ার সময় যদি কি বাধাপ্রাপ্ত হয়, কোনো প্রতিবন্ধকে বাধাপ্রাপ্ত হয়, তাহলে বাধাপ্রাপ্ত হয়ে ঠিক যদি যেই মিডিয়াম থেকে আলোক রশ্মিটা যাচ্ছিল সেই মিডিয়ামে যদি আবার ফিরে আসে, তাহলে সেই ঘটনাকে বলছিলাম আমরা আলোর প্রতিফলন। ওকে, আলোর প্রতিফলন কিসের ওপর নির্ভর করে? আলোর প্রতিফলন নির্ভর করে প্রতিফলক পৃষ্ঠ বা প্রতিফলক তলের ওপর নির্ভর করে। আর একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হলো আপতন কোণ। অর্থাৎ আপতন কোণ যত বেশি হবে, অর্থাৎ যত বেশি কোণে আপতিত করা হবে, আলোর প্রতিফলনটা তত বেশি আমরা পাবো। এবং প্রতিফলক পৃষ্ঠ যত বেশি মসৃণ হবে, তত বেশি আলোর প্রতিফলন আমরা পাবো। ঠিক আছে? যেমন আমরা বাস্তব ক্ষেত্রে সবচেয়ে বেশি মসৃণ যে সারফেস, সেটাকে আমরা বলে থাকি লুকিং গ্লাস। অর্থাৎ আমরা যেই গ্লাসে দেখি, বা আয়না বলছি বা মিরর বলছি বা দর্পণ বলছি আমরা সেটাকে, এটা কিন্তু একটা সবচেয়ে বেশি বা উত্তম প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে। যেমন আমি তোমাদেরকে এই আয়নাটা আমি দেখাচ্ছি, দেখো এই আয়নাটা সাধারণত একটা উত্তম প্রতিফলক পৃষ্ঠ। এছাড়াও আরও কি উত্তম প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করতে পারে, যেমন পলিশ করা তল অথবা ধাতব পৃষ্ঠ, তারপর হলো তোমার এই ধরনের যেসব পৃষ্ঠগুলো সাধারণত মসৃণ, সেখান থেকে আমরা সবচেয়ে বেশি প্রতিফলিত আলো পেতে পারি। তো এখন আমরা ফিরে যাই আমাদের আজকের আলোচনায় আমরা দেখব যে আসলে দর্পণ কি বা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে দর্পণ কিভাবে কাজ করে, সেই বিষয়টা আমরা দেখব। তাহলে দর্পণ মূলত, দেখো আমি যদি এটাকে একটা কাচ ফলক বিবেচনা করি, ঠিক আছে, এটা একটা যদি কাচ ফলক আমি বিবেচনা করি, আমি এখানে এই পৃষ্ঠটাতে আমি পাড়া লাগালাম, ঠিক আছে, এটা একটা কাচ ফলক। একটা কাচ মূলত কি একটা স্বচ্ছ মিডিয়াম, তাই না? একটা স্বচ্ছ মিডিয়াম, অর্থাৎ যার মধ্য দিয়ে আলো চলতে পারে। কিন্তু যখন আমরা এই কাচে এরকম করে একটা প্রলেপ দেওয়া হয়, তোমরা অবশ্যই দেখে থাকবে যে কাচের আমরা যেই দর্পণটা আয়নাটা ব্যবহার করি, সেই আয়নার পিছনে এরকম একটা প্রলেপ দেওয়া থাকে, ঠিক আছে। এটা সাধারণত আমরা বলে থাকি সিলভারের প্রলেপ দেওয়া আছে। সিলভার কি বলতো? রূপা। তো এই রূপার যদি আমরা প্রলেপ দেই, তাহলে এই পৃষ্ঠটা কি হয়ে যায় বলো তো? এই পৃষ্ঠটা সাধারণত কি স্বচ্ছ মাধ্যম হিসেবে কাজ করে না। তাহলে যেই পৃষ্ঠে আমরা প্রলেপ দেই, কোনো ধাতব প্রলেপ দেই, সেই পৃষ্ঠটা কী হিসেবে কাজ করে না? স্বচ্ছ প্রতিফলক হিসেবে, স্বচ্ছ মিডিয়াম হিসেবে কাজ করে না। যদি স্বচ্ছ মিডিয়াম হিসেবে কাজ না করে, তাহলে তার মধ্য দিয়ে কি আলো যেতে পারে না। অ্যাজ এ রেজাল্ট, যদি কোনো আলোক রশ্মি যেমন ধরে নাও যে এখানে একটা বস্তু আছে, এই বস্তু থেকে একটা আলোক রশ্মি কি এই কাচে আপতিত হলো, তাহলে কি হবে? সাধারণত যদি লম্বভাবে এই কাচ তলের সঙ্গে যদি লম্বভাবে আলোক রশ্মিটা আপতিত হয়, ঠিক এখান থেকে এই রশ্মিটা ঠিক লম্বভাবেই কী হবে বলো তো? ফিরে আসবে। তাহলে আমি কি বলছি?
আলোক রশ্মি যদি কোনো বস্তু থেকে কোনো কাচ ফলকে লম্বভাবে আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মিটা ঠিক ওই লম্ব বরাবরই ফিরে আসবে। যদি কোনো আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হয়, কীভাবে বলো তো? তির্যকভাবে, এটা আমরা দেখছি লম্বভাবে আপতিত হওয়া। তো যদি এই আলোক রশ্মিটা কি তির্যকভাবে আপতিত হয়, যেমন এখান থেকে ধরো একটা আলোক রশ্মি এরকম তির্যকভাবে আপতিত হয়, তাহলে বুঝতে হবে যে এই কাচ পৃষ্ঠে বাধা পেয়ে আলোটা কি হবে বলো তো? ঠিক তির্যকভাবেই ফিরে আসবে। যদি আপতিত রশ্মিটা তির্যকভাবে আপতিত হয়, তাহলে যে পৃষ্ঠের যেই বিন্দুতে আপতিত হচ্ছে সেই বিন্দু থেকে তির্যকভাবে আবার কি হবে বলো তো? ওই রশ্মিটা প্রতিফলিত হয়ে ফিরে আসবে। আমরা যদি এখানে একটা অভিলম্ব, অর্থাৎ এই তলের সাথে যদি আমরা আপতন বিন্দুতে একটা লম্ব চিন্তা করি, যেমন এটা যদি একটা লম্ব আমরা চিন্তা করি, এটা একটা ধরো লম্ব বা অভিলম্ব আমরা যদি চিন্তা করি, তাহলে দেখা যায় এই ক্ষেত্রে এই আপতন কোণ আই এবং এই প্রতিফলন কোণ আর, এটা কি হয়েছে বলো তো? সমান হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখেছিলাম আই ইজ ইকুয়াল টু কি আর, অর্থাৎ আপতন কোণ আই সমান কি আর, মসৃণ তল। তাহলে এই কাচ ফলক, এটা যদি সিলভার বা রূপার প্রলেপ দেয়া থাকে অপর পৃষ্ঠে, তাহলে এই পৃষ্ঠ বরাবর যখনই আলো আপতিত হবে, তখন এই অস্বচ্ছ পৃষ্ঠের মধ্য দিয়ে আলো যেতে পারবে না। ফলে কি করবে বলো তো? আলোটা ফিরে আসবে। ঠিক কেমন ফিরে আসবে? আমরা যদি একটা বল নেই, ঠিক আছে, পিং পং যে বলগুলো আছে, এই বলগুলো আমি যদি কি করি বলো তো? মাটিতে ফেলে দিই, তাহলে বলটা কি মাটির পৃষ্ঠে বাধা পেয়ে আবার উপরের দিকে ফিরে আসে। ঠিক আছে, আমি যদি তির্যকভাবে আমার কাছে যদি বল থাকতো, আমি নিক্ষেপ করে তোমাদের দেখাতে পারতাম, তোমরা নিজেরা দেখবা যে আমি একটা বলকে যদি তির্যকভাবে এই পৃষ্ঠে যদি নিক্ষেপ করি, তাহলে এখান থেকে ঠিক তির্যকভাবেই বলটা ফিরে যাবে। ঠিক আছে, এখানে আলোটাও ঠিক এরকম, যে তির্যকভাবে যদি আলোক রশ্মি আপতিত হয়, তাহলে ঠিক তির্যকভাবেই ফিরে আসে। প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা এটা পেয়েছি, আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আলোক রশ্মি যদি কোনো প্রতিফলক পৃষ্ঠে বা কোনো প্রতিবন্ধকে লম্বভাবে আপতিত হয়, তাহলে ঠিক লম্বভাবেই কী হবে বলো তো? ফিরে আসবে, প্রতিফলিত হবে। সেক্ষেত্রে আপতন কোণ আই এবং প্রতিফলন কোণ আর ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি প্রথমে যেই চিত্রটা এঁকেছিলাম, সেখানে কি দেখাইছিলাম যে এটা যদি একটা কাচ পৃষ্ঠ হয়, এখানে যদি পাড়া লাগানো থাকে, তাহলে আমরা দেখেছিলাম আলোক রশ্মি যদি এরকম লম্ব বরাবর আপতিত হয়, ঠিক প্রতিফলিত রশ্মিটাও কী হবে বলতো? এই লম্ব বরাবর ফিরে আসবে। তাহলে আপতিত রশ্মি আমরা যদি এই আপতন বিন্দুতে একটা অভিলম্ব অঙ্কন করি, তাহলে দেখা যাবে এখানে আই ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু কী বলতো? 0। তাহলে লম্বভাবে আলোক রশ্মি আপতিত হলে আপতন কোণ ইকুয়াল টু 0, প্রতিফলন কোণ ইকুয়াল টু 0। বুঝতে পেরেছি? তাহলে অবশ্যই তোমরা বিষয়টা পরীক্ষা করে দেখতে পারো। তাহলে এখন আমরা ডেফিনেশনে চলে যাই। আসলে দর্পণটা কি? আমরা দর্পণের যে বিশেষ ধর্ম, সেটা আমরা জানলাম। দর্পণের বিশেষ ধর্ম কি? আলোকে রিফ্লেক্টেড করা বা আলোকে প্রতিফলিত করা। অ্যাজ এ রেজাল্ট আমরা কি পাই? যেমন আমরা যদি একটা আয়নার সামনে দাঁড়াই, ঠিক আছে, যেমন এই আয়নাটার কথা আমি যদি বলি, তাহলে দেখো আমি আয়নার সামনে যদি আমি দাঁড়ায় থাকি, তাহলে আমাকে আয়নার মধ্যে দেখা যাবে। ঠিক আছে, আমাকে দেখা যাবে আয়নার মধ্যে। তাহলে দেখো এই যে কেন দেখা যায়, সাধারণত দেখার কারণটা কি? আলোর প্রতিফলনের জন্য। ঠিক আছে, আলোর প্রতিফলন ধর্মটার জন্যই মূলত আয়নার মধ্যে আমরা যখন ফেস দেখি, তখন আমাদের ফেসটা আয়নার মধ্যে দেখা যায়। তবে কি সেটা আমরা কি দেখতে পাই? আমরা আয়নাটাকে আমাদের ফেস থেকে যত দূরে রাখবো, ঠিক আমাদের যে আয়নার মধ্যে যে একটা প্রতিচ্ছবি তৈরি হয়, যেটাকে আমরা বলছি ইমেজ বা বিম্ব, এই বিম্বটাও আয়না থেকে তত দূরে পেছনে তৈরি হয়। দ্যাট মিন্স ঘটনাটা কি এখানে বলো তো? এখানে একটা অবাস্তব ঘটনা ঘটতেছে। আসলে কি প্রকৃতপক্ষে আমি কি আয়নার পিছনে বা দর্পণের পিছনে আমি থাকি? কখনোই না। আমি কোথায় থাকি? দর্পণের সামনে, কিন্তু আমাকে দেখা যায় কোথায়? দর্পণের পিছনে।
আমি আমার ফেসের যত কাছাকাছি দর্পণটাকে নিয়ে আসবো, আমার বিম্বটাও ঠিক তত আয়না থেকে তত কাছাকাছি তৈরি হবে। আমি দর্পণ থেকে যত দূরে থাকবো, বিম্বটাও ঠিক দর্পণ থেকে তত বেশি দূরে থাকবে। এটা আমরা ম্যাথমেটিক্যালি কিন্তু প্রমাণও করতে পারি, বা ম্যাথমেটিক্যালি যখন আমি দেখাবো বিষয়টা, তখন তোমরা এটা আরও ভালো করে বুঝতে পারবে। তো এই দর্পণটা কি তাহলে বলছি, একটা রেগুলার রিফ্লেক্টেড রেগুলার প্রতিফলনের একটা কি সারফেস বা একটা তল। এই দর্পণ সাধারণত আমরা যেই দর্পণে মুখ দেখি বা তোমার পার্লারে বা এইসব জায়গাগুলোতে যে দর্পণগুলো ব্যবহার করা হয়, মূলত দুই ধরনের দর্পণ ব্যবহার করা হয়। একটা হলো সমতল দর্পণ, আর একটা হলো গোলীয় দর্পণ, বা অবতল হতে পারে অথবা এটা উত্তল হতে পারে। ঠিক আছে, তো এই জন্য দর্পণ কি বলতো, তাহলে দর্পণ কি আমরা কি বলবো, অর্থাৎ যে তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেই তলটাকে আমরা কি বলবো, একটা দর্পণ বলবো। ঠিক আছে, তাহলে দর্পণে কি হয়, আলোর নিয়মিত প্রতিফলন হয়। তাহলে দর্পণ কি, আমরা দর্পণ সম্পর্কে আমরা বলবো যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে, দর্পণ বা মিরর বলে। এই দর্পণ দুই ধরনের হতে পারে। দর্পণ হতে পারে কয় ধরনের বলো তো, দুই ধরনের। একটাকে বলা হয় হলো সমতল দর্পণ, আর একটাকে আমরা বলছি হলো গোলীয় দর্পণ। তাহলে বুঝতে পেরেছো দর্পণ কয় ধরনের হবে বলো তো, দুই ধরনের, একটা সমতল দর্পণ আর একটা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ আবার দুই ধরনের, তো আমরা লিখি গোলীয় দর্পণ হলো দুই ধরনের। একটাকে আমরা বলছি হলো অবতল দর্পণ, আর একটাকে বলছি আমরা উত্তল দর্পণ। বি কেয়ারফুল। সমতল দর্পণ মূলত এটা একটা সমতল পৃষ্ঠ। তো সমতল পৃষ্ঠ যদি কখনো দর্পণ হিসেবে কাজ করে, তখন আমরা সেটাকে বলছি কি, সমতল দর্পণ। অর্থাৎ সমতল দর্পণ সেটাই যে দর্পণে সমতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলবো সমতল দর্পণ। আমি আবারও বলছি, সমতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটলে তাকে বলবো সমতল দর্পণ। তাহলে সমতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটলে সেটা হবে কি, সমতল দর্পণ। আমরা যেই দর্পণে মুখ দেখি, বা একটু আগে আমি যে দর্পণটা দেখিয়েছিলাম, যে আয়নাটা দেখিয়েছিলাম, সেটা ছিল কি, সমতল দর্পণ। তাহলে এই সমতল দর্পণে সমতল পৃষ্ঠ যেটা, এই সমতল পৃষ্ঠটা দর্পণ হিসেবে কাজ করেছে, এই জন্য সেটাকে বলছি আমরা সমতল দর্পণ। তো এই সমতল দর্পণটা দেখতে মূলত আমরা ধরে নিতে পারি যে এইরকম থাকে। তাহলে এই প্রান্তটা হলো পাড়া লাগানো পৃষ্ঠ, অর্থাৎ এটা হলো পাড়া লাগানো বলে। অর্থাৎ একটা ধাতব প্রলেপ যখন আমরা দেব, তখন সেই প্রলেপ দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলছি আমরা পাড়া লাগানো। ঠিক আছে, এ পাড়া লাগানো থাকে। এই পাড়া লাগানো থাকার জন্য এটা স্বচ্ছ হয় না, তখন এটা অস্বচ্ছ একটা সারফেস বা একটা তল হয়। এই জন্য আলো যখনই এর মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করে, যেতে পারে না, তখন সে কী করে বলো তো, পুনরায় সেখান থেকে আবার ফিরে আসে, অর্থাৎ রিফ্লেক্টেড হয়। এই জন্য এটাকে বলছি আমরা সমতল দর্পণ। এখন গোলীয় দর্পণ কি, সাধারণত গোলীয় দর্পণ হলো কোনো গোলকের অংশবিশেষ, অর্থাৎ কোনো গোলকের অংশবিশেষ যখন দর্পণ হিসেবে কাজ করে, তখন আমরা সেটার নাম কি বলবো বলো তো, গোলীয় দর্পণ। ঠিক আছে, তাহলে কোনো গোলকের অংশবিশেষ যদি দর্পণ হিসেবে কাজ করে তাকে গোলীয় দর্পণ বলে। ভাষায় যদি আমরা লিখতে চাই, তাহলে গোলীয় দর্পণ কি, তাহলে আমরা বলবো কোনো গোলকের অংশবিশেষ, কোনো গোলকের অংশবিশেষ
যদি দর্পণ হিসেবে কাজ করে, দর্পণ হিসেবে কাজ করে, তবে তাকে গোলীয় দর্পণ বলে, গোলীয় দর্পণ বলে। ঠিক আছে, তাহলে আমাদের গোলীয় দর্পণের যে ডেফিনেশন সেটা আমরা পরিষ্কার হলাম, যে কোনো গোলকের অংশবিশেষ যদি দর্পণ হিসেবে কাজ করে তবে তাকে গোলীয় দর্পণ বলে। এখন গোলকটা আসলে কেমন? তো আমরা যদি একটা গোলক চিন্তা করি, এটা মনে করো একটা গোলক, ঠিক আছে? তো এই গোলকটা যদি দর্পণ হিসেবে কাজ করে তখন আমরা বলছি সেটা গোলীয় দর্পণ। তো নিশ্চয়ই যদি গোলক হয় তাহলে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে দর্পণ হিসেবে কাজ করতে গেলে একটা গোলকটা কি আমরা যদি কাচের তৈরি বলি বা প্লাস্টিক কোনো কোয়ার্টজ যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রেও কিন্তু দর্পণের মতো কাজ করানো সম্ভব। কিভাবে? আমরা এই গোলকীয় পৃষ্ঠের দুইটা অবস্থা থাকে, দেখো, একটা হলো উপরের তল, একটা হলো উপরের পৃষ্ঠ, ঠিক আছে? এটাকে আমরা বলছি হলো উপরের পৃষ্ঠ, উপরের পৃষ্ঠ। আর একটা কি বলতো, নিচের পৃষ্ঠ। তাহলে এই গোলকের দুইটা অংশ থাকবে, একটা উপরের দিকে উপরের পৃষ্ঠ, আর একটা হলো নিচের পৃষ্ঠ, ঠিক আছে? যদি উপরের পৃষ্ঠে যদি এরকম ধরো, এখানে আমরা ধরে নিচ্ছি যে এই দর্পণটার গোলকের এই উপরের পৃষ্ঠে এরকম যদি পাড়া লাগানো থাকে, উপরের পৃষ্ঠে পাড়া লাগানো অর্থ কি? দর্পণ হিসেবে কাজ করবে কোনটা? নিচের অংশটা দর্পণ হিসেবে কাজ করবে, ঠিক আছে? তখন দেখতে কেমন হবে? তখন ঠিক এরকম দেখা যাবে। অর্থাৎ আমরা যদি এই দর্পণটাকে যদি এরকমভাবে গোলকের একটা পৃষ্ঠকে দেখাই, যা হোক এখানে দেখা যাচ্ছে না, আমি একটু উপরে লিখি, এটা আমি ভ্যানিশ করে দিলাম যেহেতু তোমরা এটা লিখে ফেলেছো। তো দেখো, উপরের পৃষ্ঠ যদি পাড়া লাগানো থাকে তাহলে কেমন বিষয়টা? উপরের পৃষ্ঠে পাড়া লাগানো, তাহলে উপরের পৃষ্ঠে একটা পাড়া লাগানো হচ্ছে। তো যদি উপরের পৃষ্ঠে পাড়া লাগানো থাকে তাহলে দর্পণ হিসেবে কোন পৃষ্ঠটা কাজ করবে বলো তো? নিশ্চয়ই কি নিচের পৃষ্ঠটা দর্পণ হিসেবে কাজ করবে। এই নিচের পৃষ্ঠ যেটা, এই নিচের পৃষ্ঠটা দর্পণ হিসেবে কাজ করবে। তাহলে ওপরের পৃষ্ঠে পাড়া লাগালাম, নিচের পৃষ্ঠে দর্পণ হিসেবে কাজ করে। অর্থাৎ নিচের পৃষ্ঠে যখনই আমরা কি করব, যখনই আলো ফেলবো তখন এই নিচের পৃষ্ঠ থেকে তোমার ওই আলোটা রিফ্লেক্টেড হবে, ঠিক আছে? এই জন্য এই যে দর্পণ, এই দর্পণটাকে আমরা বলছি হলো অবতল দর্পণ। কি দর্পণ বলো তো? অবতল দর্পণ। অর্থাৎ এই নিচের পৃষ্ঠ হলো অবতল পৃষ্ঠ, এই অবতল পৃষ্ঠটা যখন দর্পণ হিসেবে কাজ করে তখন আমরা সেটাকে বলেছি অবতল দর্পণ। তাহলে কোনো গোলকের অংশবিশেষ, কোনো গোলকের অংশবিশেষ যদি দর্পণ হিসেবে কাজ করে তাকে আমরা বলবো গোলীয় দর্পণ। তো আমরা এই ক্ষেত্রে এই যে এই অংশবিশেষের এই অংশটাকে আমি দর্পণ হিসেবে যদি কেটে নেই তাহলে দেখা যাবে এই নিচের অংশটা দর্পণ হিসেবে কাজ করতেছে। এই জন্য নিচের অংশটা যখন দর্পণ হিসেবে কাজ করবে তখন আমরা সেটার নাম কি দেবো বলো তো? অবতল দর্পণ। তাহলে এই যে চিত্রটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রটা হলো অবতল দর্পণের, অবতল দর্পণ। ওকে, আচ্ছা নেক্সট, আমরা যদি নিচের পৃষ্ঠ যদি আমরা কি করি বলো তো? পাড়া লাগাই দিই। তাহলে নিচের পৃষ্ঠে পাড়া লাগানো মানে কি? ধরো এই যে এই পৃষ্ঠ বরাবর আমি এখানে পাড়া লাগাচ্ছি, পাড়া লাগাচ্ছি কি নিচের পৃষ্ঠে। তাহলে নিচের পৃষ্ঠে যদি পাড়া লাগাই তাহলে দর্পণটা দেখতে তখন কেমন হবে? সাধারণত এটা যদি নিচের পৃষ্ঠ হয় তাহলে নিচের পৃষ্ঠে আমি এটা পাড়া লাগাচ্ছি, নিচের পৃষ্ঠে। তাহলে যদি নিচের পৃষ্ঠে পাড়া লাগাই তাহলে এই যে উপরের পৃষ্ঠে কি করবে বলো তো? উপরের পৃষ্ঠে আমি এটাকে একটু এভাবে দেখালাম। তাহলে নিচের পৃষ্ঠে পাড়া লাগাইছি তাহলে কি আলোক রশ্মি যদি দর্পণে এখান থেকে যদি আপতিত হয় এরকমভাবে তাহলে কি ঠিক এই রশ্মিটা এরকমভাবে প্রতিফলিত হবে, ঠিক আছে? তাহলে তখন এই উপরের পৃষ্ঠটা কি দর্পণ হিসেবে কাজ করছে। এই জন্য উপরের পৃষ্ঠ যখন দর্পণ হিসেবে কাজ করবে তখন এই দর্পণটার নাম হয় হলো উত্তল দর্পণ। তাহলে এটা হলো চিত্র কি বলতো? উত্তল দর্পণ। ওকে, তাহলে আমরা কি বুঝলাম?
দর্পণ সমতল হতে পারে, দর্পণ গোলীয় হতে পারে। যদি গোলীয় হয় তাহলে তার পাড়া লাগানোর উপর নির্ভর করে এই দর্পণকে আমরা দুইভাবে ডাকতে পারি। একটা হলো গোলীয় তলের নিচের পৃষ্ঠে যদি, অবতল পৃষ্ঠে যদি আমরা পাড়া লাগাই, তাহলে ওই দর্পণটা কাজ করে কী বলতো, উত্তল দর্পণ। অর্থাৎ আলোকরশ্মি উত্তল পৃষ্ঠে আপতিত হয়ে ঠিক উত্তল পৃষ্ঠ থেকেই প্রতিফলিত হবে, এই জন্য এটা উত্তল দর্পণ। আবার যদি দর্পণের উপরের পৃষ্ঠে যদি আমরা কী করি বলতো, পাড়া লাগাই, তাহলে দর্পণটা দেখতে হয় এরকম। অর্থাৎ সেক্ষেত্রে নিচের পৃষ্ঠে আলো পড়লে নিচের পৃষ্ঠ থেকে আলোটা রিফ্লেক্টেড হয় বা প্রতিফলিত হয়, এই জন্য তখন আমরা সেই দর্পণটার নাম বলি অবতল দর্পণ। তাহলে কোনো গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠে যদি পাড়া লাগানো হয় তাহলে ওই দর্পণটা কি হবে বলতো, অবতল দর্পণ। আর অবতল পৃষ্ঠে বা নিচু পৃষ্ঠে যদি পাড়া লাগানো হয় তাহলে সেই দর্পণটা হবে উত্তল দর্পণ। ওকে, আশা করি বুঝতে পেরেছো যে দর্পণের শ্রেণী বিভাগ, এই গোলীয় দর্পণ এবং গোলীয় দর্পণ দুই ধরনের, অবতল এবং উত্তল, এবং সমতল দর্পণ। সমতল দর্পণ সম্পর্কে আমরা একটু আগে বললাম আর কি। তাহলে মোটামুটি কি দর্পণ সম্পর্কে আমাদের মোটামুটি যে ধারণা থাকা দরকার, এতটুকু ধারণা তোমাদেরকে আশা করি দিতে পেরেছি। এখন এই দর্পণগুলোতে কিভাবে ইমেজ সৃষ্টি হয় বা বিম্ব সৃষ্টি হয়, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। তাহলে দর্পণে বিম্ব, আসলে বিম্বটা কি সেটা আগে আমাদের জানতে হবে, বা ইমেজটা কি, বা কিভাবে একটা দর্পণে ইমেজ তৈরি হয়। তো প্রথমেই আমি সমতল দর্পণ নিয়ে আমি কথা বলি। দেখো, আমরা একটু আগেই দেখে আসছিলাম যে সমতল দর্পণ কেমন, সমতল পৃষ্ঠ যদি দর্পণ হিসেবে কাজ করে তখন আমরা সেটাকে বলছি সমতল দর্পণ। ঠিক আছে, তো এটা হলো কি একটা সমতল দর্পণ, যার পেছনের অংশে কি থাকে বলতো, পাড়া লাগানো থাকে বা একটা রং লাগানো থাকে। তোমরা প্রকৃতপক্ষে যদি দর্পণটা দেখতে চাও তাহলে তোমার বাসায় যে দর্পণটা আছে, আয়নাটা ব্যবহার করো, সেই আয়নাটা দেখবা এর পেছনে এক ধরনের কি রং লাগানো থাকে বা পাড়া লাগানো থাকে। তো এর ফলে এই যে এই সমতল পৃষ্ঠটা কি হিসেবে কাজ করছে বলতো, দর্পণ হিসেবে কাজ করছে। তো সাধারণত আমরা একটা বিষয় একটু খেয়াল রাখবো, এই দর্পণের সামনে কোনো একটা বস্তুকে রাখা যায়। এখন এটা দুই ধরনের বস্তু হতে পারে, একটা বস্তু হতে পারে বিন্দুর মতো হতে পারে, অথবা আমি একটা বস্তু হতে পারি, তুমি একটা বস্তু হতে পারে, অথবা একটা কলম হতে পারে। ঠিক আছে, যদি এরকম বস্তু হয় তখন সেটাকে বলছি আমরা বিস্তৃত বস্তু। আর যদি বিন্দুর মতো দেখতে মনে হয় তাহলে সেটাকে বলবো আমরা কি বলতো, বিন্দু বস্তু। ওকে, তাহলে দুই ধরনের বস্তু থাকতে পারে দর্পণের সামনে, একটা হলো বিন্দু বস্তু আর একটা হলো বিস্তৃত বস্তু। ঠিক আছে, তো আমি ধরে নেই যে এই দর্পণের সামনে এই বিন্দুতে একটা বস্তু আছে। ঠিক আছে, এই বস্তুটাকে আমি বলছি বিন্দু বস্তু। কি ধরনের বস্তু বলছি বলতো, বিন্দু বস্তু। তো এই বিন্দু থেকে সাধারণত দেখো কোনো একটা লুমিনাস সোর্স, অর্থাৎ যে উৎসগুলো তোমার আলোর বিকিরণ করে, সেই সব উৎসগুলোকে আমরা বলছি হলো লুমিনাস সোর্স। যেমন সূর্য থেকে কিন্তু কি পাই আমরা, আলো পাই। তো কোনো বস্তুর উপর সূর্য থেকে যদি আলো গিয়ে বস্তুতে পড়ে, তারপর সেটা রিফ্লেক্টেড হয়ে যদি আমাদের চোখে আসে, তাহলে আমরা কিন্তু এই বস্তুটা দেখতে পাই। যদি রিফ্লেক্টেড না হয় তাহলে কিন্তু আমরা ওই বস্তুটা কি, আমাদের চোখে রিফ্লেক্টেড রে যদি না আসে তাহলে কিন্তু আমরা ওই বস্তুটা দেখতে পাই না, যেই ধারণাগুলো তোমরা অনেক আগেই নিয়ে এসেছো। ঠিক আছে, তো ধরে নাও যে এখান থেকে এই বস্তু থেকে একটা আলোকরশ্মি ঠিক সোজা এরকমভাবে দর্পণের ওপর আপতিত হলো, এখান থেকে সোজা আপতিত হলো। তাহলে যদি এই তলের সাথে কি লম্বভাবে আপতিত হয়েছে, যদি লম্বভাবে আপতিত হয় তাহলে এই রশ্মিটা ঠিক প্রতিফলিত হয়ে কি ওই লম্ব বরাবরই চলে আসবে। ঠিক আছে, তাহলে লম্বভাবে যদি দর্পণে আলোকরশ্মি আপতিত হয় ঠিক ওই লম্বভাবেই কিন্তু কি বলতো ফিরে আসবে। ওকে, আচ্ছা, যদি তির্যকভাবে আরেকটা আলোকরশ্মি ঠিক এভাবে মনে করো আপতিত হলো, তির্যকভাবে আপতিত হলো, তাহলে আমরা কি জানি প্রতিফলিত রশ্মিটা কি ঠিক এরকম তির্যকভাবেই ফিরে আসবে। ঠিক আছে, তো আমি জাস্ট এরকমভাবে দেখাচ্ছি।
এই রশ্মিটা তির্যকভাবে ফিরে আসলো। দেখো তাহলে এই বস্তু থেকে লম্বভাবে একটা আলোক রশ্মি সোজা দর্পণে আপতিত হলো, আপতনের পর ঠিক লম্বভাবেই কি প্রতিফলিত হলো। অপর একটি আলোক রশ্মি তির্যকভাবে দর্পণে আপতিত হলো, বস্তু থেকে আর একটা আলোক রশ্মি কি তির্যকভাবে দর্পণে আপতিত হলো। ঠিক দর্পণ থেকে আবার কি ওই তির্যকভাবেই কি হবে, রিফ্লেক্টেড হবে বা ফিরে আসবে। এখন যদি আমরা এই ঘটনাটাকে আমরা যদি বিপরীতভাবে দেখানোর চেষ্টা করি, দেখো এই রশ্মিটাকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, এই যে প্রতিফলিত রশ্মি, তাহলে এই রশ্মিটা কি নিশ্চয়ই প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আর এই রশ্মিটা কি আপতিত রশ্মি, আপতিত রশ্মি। এইটাকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি তাহলে ঠিক এরকমভাবে বর্ধিত করা যায়। আবার এই যে রিফ্লেক্টেড যে রশ্মিটা এদিকে ফিরে গিয়েছিল, তো এইটাকেও যদি আমরা তির্যকভাবে পেছনের দিকে বর্ধিত করি তাহলে ঠিক এই উভয় রিফ্লেক্টেড রে কি পেছনের দিকে যদি আমরা বর্ধিত করি, একটা বিন্দুতে গিয়ে কি করে পরস্পরকে কি করে বলতো ছেদ করে। তো যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে আমরা কিন্তু কি ইমেজটা দেখতে পাই বা আমাদের প্রতিচ্ছবি দেখতে পাই। এই জন্য আমি তোমাদেরকে বললাম যে আমরা দর্পণের যত সামনে থাকব, ঠিক যত দূরে থাকব, দর্পণ থেকে আমরা যত দূরে থাকব, ঠিক আমাদের ইমেজটাও দর্পণের ঠিক পেছনে তত দূরে গঠিত হবে। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা হলো অবজেক্ট, অবজেক্ট বা এটা কি বলতো বিন্দু বস্তু, ঠিক আছে, বিন্দু বস্তু। তো এই বিন্দু বস্তুটা দর্পণ থেকে যত দূরে আসে তার ইমেজ বা প্রতিবিম্ব বা বিম্ব, এটাকে বলছি আমরা প্রতিবিম্ব বা এটাকে বলছি আমরা বিম্ব বা ইংরেজিতে বলছি ইমেজ। এই ইমেজটাও ঠিক তত দূরেই গঠিত হয়। এটার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন আছে, তো সেটাতে আমরা এই মুহূর্তে না যাই। তাহলে আমরা শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি দর্পণ থেকে বস্তু যত দূরে আছে ঠিক তার ইমেজটাও কি তত দূরে গঠিত হবে, ঠিক আছে। তো এখন আসা যাক আসলে বিম্বটা কি সেটা আমরা একটু জানব। বিম্ব বা ইমেজ কি, বিম্ব বা ইমেজ কি। তাহলে আমরা খুব সহজেই এখান থেকে ইমেজের ডেফিনেশন দিতে পারি। দেখো কোনো বিন্দু থেকে আলোক রশ্মি যদি দর্পণে আপতিত হয় তাহলে ওই বিন্দু থেকে আলোক রশ্মি রিফ্লেক্টেড হবে বা প্রতিফলিত হবে। এই রিফ্লেক্টেড রেকে যদি আমরা কি করি বলতো পেছনের দিকে যদি বর্ধিত করি, বর্ধিত করলে যদি দুইটা রে হয় এরকমভাবে, যদি দুইটা রে হয় এই রেগুলোকে আমরা বর্ধিত করার কারণে এই দুইটা রিফ্লেক্টেড রে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। দেখো এই রেটাকে আমরা পেছনের দিকে বর্ধিত করছি, এই রেটাকেও বর্ধিত করছি, বর্ধিত করার কারণে পেছনের দিকে একটি বিন্দুতে তারা কি পরস্পর মিলিত হয়েছে। যেই বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুকে প্রথম বিন্দুর কি বলে বলতো বিম্ব বা ইমেজ বলে। তো আমরা ডেফিনেশনটা কি বুঝতে পেরেছি? তাহলে এই প্রথম যে বিন্দু এই বিন্দুটার ইমেজ কোনটা বলতো দ্বিতীয় বিন্দু, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো কি বিম্ব। ওকে, তাহলে এই বিম্বটা দেখো বিম্বটা কোথায় গঠন হয়েছে বলতো, যদি সমতল দর্পণ হয় তাহলে সমতল দর্পণে বিম্ব হয়, বিম্বটা দর্পণের পিছনে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিম্ব কি হবে দর্পণের পিছনে, বিম্বটা তৈরি হবে কোথায় দর্পণের পিছনে। বিম্বটি কি বাস্তব হবে নাকি অবাস্তব হবে বলতো? নিশ্চয়ই কি বিম্বটা কি বাস্তব হবে না, কখনই বিম্বটা বাস্তব হবে না। কারণ এই যে এখান থেকে আমরা যে পিছনের দিকে বর্ধিত করলাম এটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে মিলিত হয় নাই, ঠিক আছে। তো এটা একটা অবাস্তব ঘটনা, এই জন্য বিম্বটা কি হবে বলতো অবাস্তব, বিম্বটা কি হবে অবাস্তব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সমতল দর্পণে যে বিম্ব তৈরি হয় সেই বিম্বটা দর্পণের পিছনে তৈরি হয় এবং বিম্বটা হয় অবাস্তব। এবং আরেকটা বিষয় আমরা জানলাম সেটা হলো দর্পণ থেকে আমরা যত দূরে আমরা অবস্থান করব ঠিক আমাদের যে প্রতিবিম্ব বা ইমেজটা তৈরি হবে সেটা হবে দর্পণ থেকে তত পিছনে। যত দূরে আমরা থাকব ঠিক তত দূরেই দর্পণ থেকে পিছনে ইমেজটা তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বিম্ব কি বা ইমেজ কি
সেই জিনিসটা আমরা এখানে জানলাম। তাহলে এটা একটা অবাস্তব বিম্ব বা অবাস্তব ইমেজ। আসলে বাস্তব বিম্ব হতে পারে, এরকমভাবে কি বাস্তব বিম্ব হতে পারে। যদি আলোক রশ্মিগুলো প্রকৃত পক্ষে মিলিত হয় তাহলে সেক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলো তাহলে যেই বিন্দুতে মিলিত হবে সেখানে অবাস্তব না বাস্তব বিম্ব তৈরি হবে। ঠিক আছে, এখানে প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃত পক্ষে মিলিত হয় নাই। দেখো এই প্রতিফলিত রশ্মিটা এদিকে আসছে, আবার এই প্রতিফলিত রশ্মিটা এদিকে আসছে। আমরা কি করেছি, প্রকৃত পক্ষে মিলিত না হওয়ার জন্য আমরা পেছনের দিকে বর্ধিত করেছি। বর্ধিত করার কারণে ওই দুই রিফ্লেক্টেড রে এখানে অবাস্তব একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই জন্য এই ইমেজটাকে বলছি আমরা কি অবাস্তব ইমেজ। ঠিক আছে, তো আমরা যদি এই দর্পণটা না নিয়ে যদি আমরা অবতল বা উত্তল দর্পণ নিই তাহলে সেক্ষেত্রে ইমেজটা কেমন হবে আমরা সেটা একটু দেখব। দেখো, যদি প্রথমে আমরা অবতল পৃষ্ঠ হিসেবে নিই, অবতল পৃষ্ঠ এটা, তো ধরে নাও এখানে ঠিক পি একটা, আমরা পি এটাকে পি অবজেক্ট ধরে নিয়েছিলাম, এটাও একটা পি একটা অবজেক্ট। এখানে বস্তু আছে, এই বস্তু থেকে আলোক রশ্মি দেখো ঠিক আমাদের ধারণা মতো একটা আলোক রশ্মি সোজা মনে করো দর্পণে আপতিত হলো। তাহলে কি হবে, সোজা যদি দর্পণে আপতিত হয় ঠিক সোজাই কি হবে বলো তো, রিফ্লেক্টেড হবে, রাইট? আচ্ছা, যদি এই জায়গা থেকে তির্যকভাবে যদি দর্পণে আলোক রশ্মি আপতিত হয়, ঠিক আছে, এরকম তির্যকভাবে যদি দর্পণে আপতিত হয় তাহলে এই আপতিত রশ্মিটা কি ঠিক তির্যকভাবে রিফ্লেক্টেড হবে। ঠিক আছে, তো আমরা আর একটা আলোক রশ্মিকে যদি আমরা এভাবে চিন্তা করি, দেখো আর একটা আলোক রশ্মিকে যদি আমরা এখানে এভাবে চিন্তা করি, আর একটা আলোক রশ্মি, ধরুন আর একটা আলোক রশ্মি তির্যকভাবে এখানে আপতিত হয়েছে, তাহলে এই আলোক রশ্মিটাও কি হবে বলো তো, প্রতিফলিত হবে। তো এইটা হলো প্রতিফলিত রশ্মি। তাহলে আমি এখানে দেখাইছি প্রথম ক্ষেত্রে তলের সাথে লম্ব বরাবর একটা রশ্মি আপতিত হলো, সেটা রিফ্লেক্টেড হলো ঠিক লম্ব বরাবর। আর একটা আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হলো, সেটাও রিফ্লেক্টেড হলো। আবার তৃতীয় যে আলোক রশ্মিটা দেখাচ্ছি সবুজ কলমের কালার দিয়ে, দেখো সবুজ কালি দিয়ে, সেটাও কি এভাবে রিফ্লেক্টেড হলো। এই যে দেখো, এই যে এটা একটা রিফ্লেক্টেড রে, ব্ল্যাক কালারের যেটা, এটা একটা রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে, আবার এইটাও রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে, অর্থাৎ কি প্রতিফলিত রশ্মি। এই দুই প্রতিফলিত রশ্মি প্রকৃত পক্ষেই এই বিন্দুতে কি পরস্পরকে ছেদ করেছে। এই জন্য যদি এই বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটা কি আমরা বলছি এই যে এই বস্তুটার এখানে যে বস্তুটা আছে বিন্দু বস্তু, তার এটা হলো ইমেজ। ঠিক আছে, তাহলে এটা হলো কি আলোক রশ্মিগুলো প্রকৃত পক্ষে যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুতে একটা ইমেজ তৈরি করলো। আবার এটাকে আমরা বলছিলাম কি বলতো, অবজেক্ট। অবজেক্ট, তাহলে এখান থেকে পরিষ্কার যে আসলে প্রতিবিম্ব যেটা তৈরি হয় সেটা কি হতে পারে, অবাস্তব হতে পারে, অথবা কি হতে পারে বলতো, বাস্তব। তো এই ইমেজের প্রকৃতিটা কি, এটা হবে কি বলতো, বাস্তব। এই ইমেজটা কি কেমন বলতো, বাস্তব বিম্ব। তাহলে এই বিম্বটা কি বাস্তব। অনুরূপভাবে আমরা যদি উত্তল দর্পণ বিবেচনায় নিয়ে আসি তাহলে উত্তল দর্পণেও কিন্তু এরকমভাবে কি বিম্ব গঠন হচ্ছে। ঠিক আছে, কেমন, আমরা যদি উত্তল দর্পণ নিই, দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে কি অবতল পৃষ্ঠে আমরা কি করি বলতো, পাড়া লাগাই। তো এখন এখান থেকে ধরো একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হলো, ঠিক এরকমভাবে আপতিত হলো। ঠিক আছে, তো এই আপতিত রশ্মিটা কিভাবে ফিরে যাবে, ঠিক দর্পণ থেকে এরকমভাবে প্রতিফলিত হবে। আর একটা আলোক রশ্মি আমরা ঠিক এই বিন্দু বস্তু থেকে আমরা ধরে নিলাম যে আর একটা আলোক রশ্মি এখান থেকে ধরো দর্পণে আপতিত হলো, এই রশ্মিটাও কি হবে ঠিক এইরকমভাবে ফিরে যাবে। ঠিক আছে, এখন এই যে উভয় প্রতিফলিত রশ্মি, এই উভয় রশ্মিকে যদি আমরা পেছনের দিকে কি করি বলতো, এরকম বর্ধিত করি, বর্ধিত করি, তাহলে একসময় কি হবে, এই রিফ্লেক্টেড রেগুলো কোনো একটা বিন্দুতে দেখো মিলিত হবে। এখানে আমার চিত্রটা দেখানোতে একটু প্রবলেম হয়ে গেছে, দেখো
এটাকে আমাদের কি করতে হবে বলতো, পশ্চাৎ দিকে বাড়াতে হবে। ঠিক এখান থেকেও আমরা এটাকে পশ্চাৎ দিকে এরকম যদি বাড়াই, পশ্চাৎ দিকে বাড়াই, তাহলে দেখা যাবে কোনো একটা বিন্দুতে এরা কি হবে বলতো, মিলিত হবে। তো ধরে নিলাম এই বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে আমরা দেখব যে এটা হলো কি অবজেক্ট, অবজেক্ট বা বস্তু, আর এটা হবে কি বলতো ইমেজ। আমরা কি দেখতে পাচ্ছি, যে যদি উত্তল দর্পণ হয় তাহলে ঠিক এই উত্তল দর্পণে কি হবে, কোন ধরনের বিম্ব তৈরি হলো এটা বলতো, অবাস্তব বিম্ব তৈরি হলো। কেন কেন অবাস্তব? কারণ এই যে দেখো, প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃতপক্ষেই আসলে কি হয় নাই, মিলিত হয় নাই। প্রকৃতপক্ষে এই প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হয় না, যেখানে আমরা একটু আগে যেটা দেখলাম, এখানে কিন্তু এই যে রিফ্লেক্টেড রে, এটাও রিফ্লেক্টেড রে, প্রকৃতপক্ষেই রিফ্লেক্টেড রেগুলো কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আসলে প্রকৃতপক্ষেই রিফ্লেক্টেড রেগুলো মিলিত হয় নাই। এই রিফ্লেক্টেড রেগুলোকে আমরা যদি পশ্চাৎ দিকে যদি কি করি বলতো, বর্ধিত করি, বর্ধিত করলে এই বর্ধিত